ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছে। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে গ্রেফতার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। হ্যাঁ দর্শক, কথা আছে বেশি বাড়াবাড়ি করলে সেই ক্ষমতাই কিন্তু একসময় কাল হয়ে কিন্তু ধ্বংসন করবে, আর সেটাই কিন্তু ঘটেছে আসাদুজ্জামানের ক্ষেত্রে। কোথায় এখন এত ক্ষমতা, এত কোটি কোটি টাকা, সব একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। টাকা কি পেরেছে তাকে বাঁচাতে? কারণ আসাদুজ্জামান খানই কিন্তু হাসিনার সবচেয়ে কাছের মানুষ ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যার কাছে কিন্তু সকল পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর সবকিছুর দায়িত্ব ছিল। আর সেই কিন্তু এই পুলিশকে নির্দেশ দিয়েছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্রদের হত্যা করার জন্য, এবং সেটার কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু একেবারে প্রমাণসহ কিন্তু দর্শক আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের বিস্তারিত নিউজটির ভালো করে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর কথা বলবো আবার। 24শে জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কওরনবাজার ও তেজগাঁও এলাকা মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালের 12ই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেওয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা ও অপহরণ, মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে। সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জর্দার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাতো, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনার লাঠেল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকার 11 তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতেই রয়েছেন। একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক করে তুলেছিলেন। যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই তিনি ওএসডি করেছেন। অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত। প্রথমত, যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন। মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয়। সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেওয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজানো এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন। কামালই হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন। গায়েবী মামলায় বড় মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন। সূত্র জানাই, কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। কামালের 10 বছরের বন্দিত্বের সময় প্রায় 32,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের।
বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এইসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি করে তুলেছিলেন হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী বিরোধী দল মতের উপর চড়াও হতো। এভাবে একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল। পুলিশের বদলির কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন। কথিত 4 সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন। সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন। সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতিয়ে দিতেন কারি কারি টাকা। এই নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জোয়ারদার ও মোল্লা নজরুল ইসলাম ও তার ছেলে জ্যোতি। কোন জেলা এসপি হলে 1 কোটি টাকা নিচে কারো বদলি হতো না। আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে 3 কোটি টাকা সিন্ডিকেটকে দেওয়া লাগতো। গত 10 বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল। কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন। সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে 2016 সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল। এছাড়াও ফায়ার সার্ভিসে যত নিয়োগ ও বদলি তার ছেলে জ্যোতিকে দিয়ে করাতেন। প্রত্যেক রাতে ধানপট্টির বাসায় মিটিং করতেন। ধানপট্টির 5 নম্বর রোডের 20 নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রের রাখা। আমাদের বাংলাদেশের 2 দিন আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যেই স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে বাংলাদেশের মধ্যে বড় বড় জায়গায় ছাত্রদেরকে গুলি করে করে হত্যা করেছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী, যেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পাহারায় প্রটোকল দিয়ে যখন নিয়ে যাইত, পুলিশ পাহারায় তাদেরকে নিয়ে যেত ওই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যখন রাস্তা দিয়ে যাইত, কত বাহার, কত মানুষের কত রঙের বাহার, কত মানুষ, কত পুলিশ তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাইতো এই এলাকা থেকে এই এলাকা পর্যন্ত। গতকালকে দেখলাম কলকাতার পার্কে গিয়ে দাদাবাবুদের দেশে গিয়ে দাঁড়িয়ে রেখা বুজুর্গ হয়ে গেছে, তাকে দেখে চিনার উপায় নাই। সেই মানুষটা এতগুলো মানুষকে হত্যা করেছে যে অনেক পুরুষদের হাত পর্যন্ত নাই করে দিয়েছেন গুলি করে। অনেক ছোট ছোট বাচ্চা, আমার মতো আপনার মতো 17-18 বছরের বয়সের ছেলেরা, 17-18 বছর বয়স তাদের দুনিয়ার জীবন, এই জীবনেই তারা হাত হারিয়ে ফেলছে, পাও হারিয়ে ফেলছে। আরো অনেক শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এখন দাদা বাবুদের দেশে গিয়ে উনি বড় আল্লামা, দাড়ি রেখা উনি বড় পীর হয়ে গিয়েছে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত জমিনের মালিক আমি আল্লাহ। মালিকাল মুলক তুতিল মুলক মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা যখন চাই তখন মানুষদেরকে ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, যখন আমার ইচ্ছা হয় তাকে ক্ষমতাচ্যুত করে দেই। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী বানাই নাই। ফেরাউনও অনেক ক্ষমতাবান ছিল, ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল। ওই ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল, সাধারণ জিনিস দিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে বুঝাইছেন, দুনিয়াতে আগামীতে যারা ক্ষমতাশীল হবে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী থাকবে না, তাদের জন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই তাদের ক্ষমতা নিয়ে নিবে। এজন্য ক্ষমতার অহংকার ভালো না। আল্লাহ তাআলার ব্যাপারে একটা কথা আছে, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহ করেন না। কারণ আমার রব্বুল আলামিন মানুষদের জানাই দিয়েছেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন মানুষ জুলুম করে আমি আরো বেশি ছেড়ে দেই, তার প্রতিহত করার জন্য আমি সাথে সাথে প্রতিহত করি না। কারণ আল্লাহর ধরা হলো একদিন, বন্দার ধরা দিন হলে হবে না। আল্লাহ ধরছে, সাথে সাথে হেলিকপ্টার গিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যাইতে হয়েছে। এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারা জালেম ছিল পৃথিবীর মধ্যে, তাদেরকে একদিন ধ্বংস হয়ে যেতে হয়েছে। এই জালেমদের থেকে আমাদের শিক্ষণীয় এটাই যে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আপনার ভাইকে আপনি হেনস্থা করবেন, অমুক ভাইকে হেনস্থা করবেন, আপনার থেকে যারা দুর্বল তাদেরকে যদি আপনি হেনস্থা করেন, আপনার সাথে সাথে ওই ক্ষমতা চলে যাবে। এই জন্য আজকে যারা আগে মন্ত্রী ছিল, মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা প্রচার করেছে, মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে দেশ থেকে নিয়ে, এখন তারা কোথায়? এখন যারা আগে দেশ চালাইতো, এখন তারা দেশে থাকার পর্যন্ত
এই ক্ষমতা রাখে না। যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন, আশা করি সকলেই কিন্তু জানেন জুলাই আন্দোলনের সময় এই স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পুলিশদের নির্দেশ দিয়েছিল ছাত্র জনতাকে গুলি করার জন্য। এবং এ নিয়ে কিন্তু একটা ভিডিও ফুটেজ রয়েছে দর্শক, যেখানে দেখা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পুলিশকে নির্দেশ দিচ্ছিল ছাত্র জনতাকে একেবারে গুলি করার জন্য। তবে কোথায় গেল তাদের এই ক্ষমতা? অচিরেই কিন্তু পতন হয়ে গেছে। তাই কথা আছে দর্শক, অহংকারে কিন্তু পতনের মূল। তবে এই মুহূর্তে ঠিক কোথায় আছে আসাদুজ্জামান খান সেটা কিন্তু কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছে না। কয়েকদিন আগে কিন্তু গুজব উঠেছিল সে ভারতে অবস্থান করছে, তবে এটার কোনো সত্যতা এবং প্রমাণাদি কিন্তু কেউ দিতে পারেনি। আর ঠিক এটাই যদি হয় তবে কিন্তু তার বিপদ আসছে সামনে। শুধু সে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে সকলের কিন্তু বিপদ আসছে, কারণ নরেন্দ্র মোদীর গদি কিন্তু এখন একেবারে নড়বড়ে হয়ে গেছে। তাই যতটুকু ধারণা করা যাচ্ছে এই অন্যায়কারীদের জায়গা কিন্তু কোথাও হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই প্রতিবেদনগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই লেখাটুকু কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রেরণা দিবে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই। শেষে একটি কথা না বললেই নয় দর্শক, এতক্ষণ ধরে আমরা যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদের সামনে তুলে ধরেছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কিছুই নেই।